আসসালামু আলাইকুম। গ্রিন টিভি নিয়মিত আয়োজন প্রশ্নোত্তরের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান রণ। দর্শক, আজকে আমরা তথ্য প্রযুক্তি খাত নিয়ে কথাও বলবো, সেই সাথে সার্বিক ব্যবসা বাণিজ্য নিয়েও আমরা জানার চেষ্টা করব এবং এজন্য আমাদের সাথে রয়েছেন তথ্য প্রযুক্তি খাতের দিকপাল এবং ব্যাসিসের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির। আপনাকে স্বাগত আজকের আয়োজনে। ধন্যবাদ। শুরুটা আমরা তথ্য প্রযুক্তি খাত দিয়ে করি। তথ্য প্রযুক্তি খাতে কিন্তু ইদানিং জনপ্রিয় কিছু ওয়ার্ড হচ্ছে এআই, ক্লাউড, সাইবার নিরাপত্তা। এই বিষয়গুলো একটু জানতে চাই আমরা শুরুতেই। ঠিকই বলেছেন, এখন তো সবাই আসলে এআই নিয়েই কথা বলছে, কাজ করছে। এখনো যেটা আছে অ্যাটলিস্ট আমাদের দেশে যেটা, সেটা হচ্ছে যে এখন একটা কিউরিওসিটি ফ্যাক্টরের মধ্যে দিয়ে সবাই যাচ্ছে, যে সবাই খুব উৎসুক যে এআই দিয়ে কি করা যায়। দেখবেন যে নানা রকমের ছবি তৈরি করছে, গ্রিটিংস কার্ড তৈরি করছে, কেউ কেউ মজা করার জন্য করছে, কেউ কেউ হয়তো অসৎ উদ্দেশ্য করছে। সো এই ধরনের কাজ হয়তো গুলো করছে, মানে খুব একটা প্রোডাক্টিভ ইউজ অফ এআই আমাদের বাংলাদেশে সেভাবে এখনো শুরু হয়নি। হয়েছে, একেবারে হয়নি তা না, এখনো এটা একটা ওই নভেলটি পর্যায়ে আছে। বাট আমি যেটা মনে করি যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এটার ইউজটা কিন্তু খুব ব্যাপকভাবে বেড়ে যাবে এবং আপনি প্রতিটা জিনিসে হয়তো আপনি যে কোনো জায়গায় আপনি যাবেন, সেখানে আপনি কোনো না কোনোভাবে কোনো না কোনো অংশে আপনি এআই এর ব্যবহার দেখতে পাবেন আর কি। অফকোর্স এটার ভালো দিক খারাপ দিক আছে। খারাপ দিক তো একটা সবাই অনেক দিন ধরেই বলছে যে এআই বা এরকম রোবোটিক্স আসলে জব লস হবে, চাকরি চলে যাবে অনেকের। বিশেষ করে যেই ধরনের যারা রিপিটেটিভ কাজ করে, ম্যানুয়াল কাজ করে, তাদের চাকরি যাওয়াটা, মানে বিকজ তাদেরকে রিপ্লেস করা ইজিয়ার এআই দিয়ে বা এই ধরনের রোবোটিক্স প্রসেস অটোমেশন দিয়ে। সো হ্যাঁ, ডেফিনেটলি এই ধরনের চাকরি হয়তো আর প্রয়োজন হবে না। এবং এআই তো তথ্য প্রযুক্তি খাতে একটা স্টেক, এই তথ্য প্রযুক্তি খাতেও তো অনেকে চাকরি হারাবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি দেখেন না, গুগলেই দেখেন যে ওরা কত হাজার মানুষকে কিন্তু, মানে প্রোগ্রামারকে তারা কিন্তু ছাঁটাই করেছিল। যদিও এখন আবার তারা আবার ব্যাকট্র্যাক করছে, আবার বলছে যে না, এটা বোধহয় করা উচিত হয়নি, বিকজ হিউম্যান টাচ সেটার একটু তারা মিস করছে। সো ওটা অন্য ব্যাপার আছে, কিন্তু যেটা ইন জেনারেল যে জব লস হবেই। এবং এটা নিয়ে আসলে না, মানে এটা সবসময় হয়েছে। আপনি যদি চিন্তা করেন যে যখন, আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে বলছি, যে যখন গাড়ি আবিষ্কার হলো, তো গাড়ির আগে আমরা কি ছিল, আমাদের ঘোড়া গাড়ি ছিল, সবাই ঘোড়া গাড়ি চালাতো। তো ওই সময় ঘোড়ার পরিচর্যা করার জন্য লোক লাগতো, ঘোড়া গাড়ি চালানোর জন্য মানুষ লাগতো। এই ধরনের মানুষগুলোর কিন্তু চাকরি রাতারাতি চলে গেল যখন গাড়ি আসলো। তাদের আর প্রয়োজন নাই, ঘোড়ার আর প্রয়োজন নাই, ঘোড়ার জন্য যে পরিচর্যা করা তার দরকার নাই, আস্তাবলের দরকার নাই। কিন্তু নতুন নতুন জব সৃষ্টি হলো, মেকানিক লাগলো, ড্রাইভার লাগলো, নতুন নতুন জব তৈরি হলো। সো একই রকমভাবে যখন নতুন টেকনোলজি আসে, যখন এআই আসবে, তখন নতুন জব তৈরি হবে। যেমন আপনি এআই এর ভালো ব্যবহার করার জন্য, মানে এআই টুল ব্যবহার করার জন্য আপনাকে এআই প্রম্পট লিখতে হবে। এখন আপনি একটা সিম্পল এক লাইনের প্রম্পট লিখতে পারেন, আপনি একটা ডিটেল সুন্দরভাবে কমপ্লেক্স একটা প্রম্পট লিখতে পারেন। যে যত ভালোভাবে প্রম্পট লিখতে পারবে, এআই এর আউটপুটটা তত ভালো আসবে। সো ওই প্রম্পট ইঞ্জিনিয়ার বলে হয়তো একটা জব তৈরি হবে, যে প্রম্পট লিখতে হয় কিভাবে। বা এই এআই তো একটা মেশিন লার্নিং, এই মেশিন লার্নিং এর জন্য ডেটা অ্যানালিটিক্স লাগবে, ডেটা অ্যানালিস্ট লাগবে। সো এই ধরনের অনেক নতুন নতুন জব এবং রোলস তৈরি হবে। সো সেজন্য আমি কিন্তু আশাবাদী যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে অনেক জব হঠাৎ করে চলে যাবে, এটা ঠিক, কিন্তু অনেক নতুন নতুন জব হবে। এবং এটা নেট যদি আমরা করি, যোগ বিয়োগ করি, আমার মনে হয় এটা ভালোই হবে। বরং একটা অ্যাডভান্টেজ হবে যে এআই দিয়ে যেই কাজটা, মানে এআই ছাড়া যেই কাজটা হয়তো আমরা 7 দিনে করতাম, সেটা হয়তো আমরা 7 মিনিটে করে ফেলবো। সো এটাতে আমাদের প্রোডাক্টিভিটি, আমাদের এফিশিয়েন্সি, হিউম্যান টাচ থাকলে কিন্তু আরো ভালো আউটপুট আসার কথা, তাই না? মানে দুটার একটা অবশ্যই অবশ্যই। কিছু কিছু কাজ, যেমন মনে করেন কথার কথা, একটা ছবি আঁকা, পেইন্টিং। সো পেইন্টিং, হ্যাঁ আপনি ডিজিটাল পেইন্টিং করতে পারেন, এআই দিয়ে করতে পারেন, কিন্তু একটা মানুষ, একজন পেইন্টার যেভাবে আঁকছেন, আমাদের জয়নুল আবেদিন যেভাবে এঁকেছেন, আপনি কি সেইটা প্রডিউস করতে পারবেন? আমার মনে হয় না। একদম। আচ্ছা, এখন তো অনেকগুলো এআই চলে এসেছে, মানে কারা বেশি ভালো করছে, অথবা আপনি কোন এআই কে পছন্দ করছেন?
এআই টুল তো এখন অনেক মেজারগুলো তো আপনি জানেন যে আমাদের গুগলের জেমিনাই আছে, মানে চ্যাট জিপিটি আছে, ওপেন এআই চ্যাট জিপিটি আছে, ওদিকে আপনার ক্লড আছে, গ্রক আছে, হ্যাঁ অনেকগুলোই আছে। কিন্তু আসলে এক একটা কাজের জন্য এক একটা হয়তো বেটার, সবগুলোই তো এখনো ডেভেলপ হচ্ছে, এখনো তো এইগুলো শিখছে এবং আস্তে আস্তে যত দিন যাবে এগুলো এক একটা, বিকজ এটা তো মেশিন লার্নিং, আপনি যত ডেটা দিতে থাকবেন ও তো প্রতিনিয়ত শিখছে, প্রতিনিয়ত আপনি মানে আপনার নতুন করে আরো বেশি পারফেকশন হচ্ছে আর কি। সো যেমন মনে করেন আপনি যদি একটা ইমেজ জেনারেট করতে চান তাহলে ডেফিনেটলি চ্যাট জিপিটির চেয়ে আমি বলবো যে জেমিনাই বা ওই যে ন্যানো বানানা বেটার। আবার যদি ভিডিও করতে চান তাহলে এই ধরনের আলো ভিও আছে, সেটা বেটার। সো এক একটার এক এক ধরনের বাট এখন আসলে সবগুলি খুব ভালোভাবে মাইক্রোসফটে অনেক এগিয়ে আছে, মাইক্রোসফটের কোপাইলট অনেক মানে ওরা অনেক ইনভেস্ট করছে, অ্যামাজন বিশাল বাজেট নিয়ে নামছে, $1 বিলিয়ন বাজেট নিয়ে নামছে নতুন করে আবার তাদের এআইতে ইনভেস্ট করার এআই জন্য। মানে ডেটা নিয়ে কাজ হচ্ছে, তো ভবিষ্যতে কি এরকম হতে পারে ডেটার জন্য যুদ্ধ, যেমন অয়েলের জন্য আমরা যুদ্ধ দেখি এখন? হ্যাঁ অবশ্যই, আচ্ছা। অবশ্যই। আমরা এই যে ডেটা ইজ দ্য নিউ অয়েল, এই কথা তো আমরা গত প্রায় 1 দশকের বেশি ধরে বলে আসছি যে ডেটা ইজ দ্য নিউ অয়েল। যার কাছে যত ইনফরমেশন থাকবে, যত ডেটা থাকবে, সে তত বেশি বেটার ভাবে কাজ করতে পারবে বা চতুরভাবে কাজ করতে পারবে বা স্ট্র্যাটেজিক্যালি কাজ করতে পারবে। সো ডেটার যে রেজিম, এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি সবার উদ্দেশ্যে একটু বলি যে ওয়ার্ল্ড ডেটা অর্গানাইজেশন বলে একটা অর্গানাইজেশন হচ্ছে জাস্ট এই কিছুদিন আগে, 2 সপ্তাহ আগে এটা বেজিংয়ে লঞ্চ করা হয়েছে। এবং এটা একটা যেমন একটা সারা পৃথিবীতে একটা গভর্নিং যে বডির মতো থাকে, সেটা একটা এই ডেটা গভর্নেন্স তারা করবে, এই বডিটা এখানে গভর্ন করবে। এইটার ব্যাপারে আমাদের বাংলাদেশকে অবশ্যই খুব সিরিয়াসলি এটাকে নিতে হবে। বাংলাদেশ তো আপনি জানেন যে এই গত 2025-এ একটা ডেটা প্রাইভেসি এবং প্রোটেকশন অর্ডিন্যান্স তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। তো সেটা হয়তো এখনো র্যাটিফাই হবে, সেটা হয়তো পার্লামেন্টে আসবে, আইন হিসাবে, অ্যাক্ট হিসাবে আসবে। সো ওইখানে তার আগে ওই যে ওয়ার্ল্ড ডেটা অর্গানাইজেশন যেটা হয়েছে, সেটার সাথে কি সবকিছু কমপ্লায়েন্ট আছে কিনা বা কোথায় কোথায় ঝামেলা আছে, আবার স্টেক হোল্ডারদের মতামত নিয়ে আমার মনে হয় এই বিষয়ে একটু কাজ করতে হবে বাংলাদেশকে, এবং খুব তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু জানতে চাই যে প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের সার্ভারটাকে আর ওইভাবে মানে কাজে লাগাচ্ছেন, তার ক্লাউডে চলে যাচ্ছে, সহজ হচ্ছে আরো, আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, এটা তো আপনার ক্লাউডটাই হচ্ছে ভবিষ্যৎ। তার কারণ হচ্ছে যে আপনি কত সার্ভার রাখবেন। মানে আমার এই অফিসে যেই কাজ হচ্ছে, আমি যদি একটা আমার নিজের সার্ভার রাখি, একটা ডেটা সেন্টার বানাই, আপনার অফিসে আপনি আরেকটা ডেটা সেন্টার বানাবেন, এরকম সব জায়গায় এরকম ডেটা সেন্টার, তো এটা তো আসলে পসিবল না, আর এটা কস্ট এফেক্টিভও না। আর ডেটাকে যদি আপনি সুরক্ষিত রাখতে হয়, তাহলে তো একটা ওই যেমন তেমন ডেটা সেন্টার বানালে চলবে না, বা যেমন তেমন সার্ভার হলে চলবে না। আপনাকে তো সেভাবে একটা ভালো রোবাস্ট একটা রিডান্ডেন্ট পাওয়ার সাপ্লাই, ফায়ার ফাইটিং সিস্টেম ইত্যাদি সব সহ করতে হবে। সো সেগুলো আসলে আমার মনে হয় ডেটা সেন্টারগুলো এখন বড় হচ্ছে, আরও বেশি স্ট্রং হচ্ছে, রোবাস্ট হচ্ছে, এবং সেই ডেটা সেন্টারগুলোতে সবাই ডেটা বা তাদের অ্যাপ্লিকেশনগুলো হোস্ট করছে, এবং এটাই ভবিষ্যৎ। আমরা সেফটির কথা বলছিলাম, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এর আগে দেখেছিলাম সাইবার হামলা হয়েছিল আমাদের ব্যাংকিং সেক্টরে, তো সেখান থেকে আমরা আসলে কতটা নিজেদেরকে সুরক্ষা দিতে পারবো বলে মনে করছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি মনে করি যে বাংলাদেশে আমরা আসলে একটু প্রিপারেশন ছাড়াই অনেক কিছু করে ফেলেছি। উদাহরণস্বরূপ হচ্ছে যে আমরা যখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানালাম, এক্সপ্রেসওয়ে দিয়ে কিভাবে গাড়ি চালাতে হয়, কি নিয়ম কানুন মানতে হয়, কি করতে হয় না, এগুলো কিন্তু আমরা ড্রাইভারদের শেখাইনি, আস্তে আস্তে মানুষ শিখে নিয়েছে। সো ওই রকমভাবে আমরা ইনফরমেশন সুপার হাইওয়েতে উঠে গেছি ঠিকই, কিন্তু অনেক কিছুই আমরা কিন্তু এখনো জানি না। যেমন এই যে সাইবার সিকিউরিটির কথা বললেন, আমি নিজেকে কিভাবে সতর্ক রাখবো, আমার ডেটাকে আমি কিভাবে মানে সংরক্ষণ করব এবং সুরক্ষিত রাখবো, এগুলো আসলে আমি ভালোভাবে জানি না, আমাদের ইউজাররা ভালোভাবে জানে না। সো আমার মনে হয় এখানে একটা অনেক বড় দায়িত্ব রয়ে গেছে আমাদের ইন্ডাস্ট্রির এবং সরকারের, যে ইউজারদেরকে জানানো এবং বোঝানো। এবং এটা কিন্তু শুধু যারা অফিসে কাজ করে তারা না, প্রফেশনাল তারা না, এটা একেবারে ছোটবেলা থেকে মানে স্কুল
গোয়িং স্টুডেন্ট থেকে শুরু করে একেবারে সবাইকে এটা শেখাতে হবে যে বিকজ এখন তো কম্পিউটার সবার হাতে হাতে, স্মার্টফোন সবার হাতে হাতে, সো সবাইকে এই সুরক্ষা, নিজেকে কিভাবে সুরক্ষিত রাখতে হয়, ইনফরমেশনকে কিভাবে সুরক্ষিত রাখতে হয় এ ব্যাপারে মানে ওয়াকেবল করতে হবে এবং এই সচেতনতাটা বাড়াতে হবে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে যেহেতু আমাদের দেশে এখন আমরা অলরেডি একটা ডিজিটাল যুগে তো আমরা চলে গেছি এবং প্রচুর কিন্তু আমাদের এখানে অটোমেশন শুরু হয়ে গেছে। তো সুতরাং যখন এগুলো অটোমেশন থাকবে তখন ন্যাচারালি এই সাইবার সিকিউরিটি হামলা, এই ধরনের রিস্ক থেকে যেটা আপনি বললেন ব্যাংকে হামলা হলো, সো এই সাইবার সিকিউরিটির জন্য মানে ইঞ্জিনিয়ার্স তৈরি করতে হবে এবং এটার জন্য এক্সপার্ট তৈরি করতে হবে, স্পেশাল অ্যাটেনশন দিয়ে, স্পেশাল ফোকাস দিয়ে আমাদেরকে কমপক্ষে মানে 1000 সাইবার সিকিউরিটি এক্সপার্ট ইমিডিয়েটলি তৈরি করা দরকার, খুব তাড়াতাড়ি আমাদের দরকার। না হলে কিন্তু আমরা একটা বিপদে পড়ে যাবো, একটা দেখা যাবে যে অ্যাটাক শুরু হয়ে গেছে, আমরা এটাকে হ্যান্ডেল করতে পারছি না। সো এটা একটা আমার মনে হয় সরকারের এ ব্যাপারে খুব মনোযোগী হওয়া দরকার, একটা স্পেশাল কোনো টাস্ক ফোর্স দিয়ে বা যেভাবেই হোক না কেন এই ধরনের 10,000 যদি আমরা সাইবার সিকিউরিটি এক্সপার্ট তৈরি করে ফেলতে পারি আগামী 1 বছরের মধ্যে, এটা সম্ভব না তা না, কারণ আমাদের এখানে যথেষ্ট পরিমাণে মেধাবী ছেলেমেয়েরা আছে এবং নেটওয়ার্ক জানা ছেলেমেয়ে আছে, তাদেরকে কিন্তু এই বিষয়ে ভালোভাবে ট্রেনিং দিলে তারা কিন্তু ভালো করতে পারবে। জানতে যাবো সাইবার অ্যাটাক। আমরা জানি যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, তো সেটার তো একটা প্রভাব অবশ্যই এই সেক্টরে আছে, সেটা জানবো। তার আগে একটু জানতে চাই যে আমেরিকা ইরানের মধ্যে সাইবার অ্যাটাক এরকম কোনো কিছু হয়েছে কিনা, আপনি কতটুকু জানেন? হ্যাঁ, এভরিডে হচ্ছে। মানে এটা আরেকটা যুদ্ধ। অবশ্যই, মানে এবং সাইবার ওয়ারফেয়ার তো মডার্ন ওয়ারফেয়ারের একটা অংশ। যেমন আপনি মানে গ্রাউন্ড ফোর্স আছে, এয়ার ফোর্স আছে, নেভি আছে, সেরকম সাইবার ফোর্সও একটা আছে। সাইবার ওয়ারফেয়ারও আরেকটা মানে ডাইমেনশন অফ এনি মডার্ন ওয়ারফেয়ার। সো এখানে এখন কারেন্টলি যে যুদ্ধ চলছে সেখানে তো সমানে দুই পক্ষ এটা করে যাচ্ছে। ইরান একটু বেশি করছে একটু মোর গেরিলা ভাবে করছে, বিভিন্ন ধরনের মানে কি পয়েন্টগুলোতে তারা হামলা করছে, আমেরিকান কি পয়েন্ট, ইসরায়েলের কি পয়েন্টগুলোতে হামলা করছে। আমেরিকা ডেফিনেটলি তাদের অনেক স্ট্রেংথ, বিকজ তাদের এই ব্যাপারে মানে এক্সপার্ট লোকের সংখ্যা অনেক বেশি, তারা চাইলেও তারাও করতে পারবে। বাট হ্যাঁ, চলছে, ওয়ারফেয়ার চলছে। এখন এই ওয়ারটা আসলে কিভাবে প্রভাব ফেলছে এই সেক্টরে? মানে সরাসরি তো মানে পুরো যুদ্ধই, শুধু সাইবার ওয়ারফেয়ার না, পুরো যুদ্ধই তো ধরেন শুধু আইটি সেক্টরে কেন, প্রত্যেকটা সেক্টরেই আমাদের আসলে এখানে একটা প্রবলেম ক্রিয়েট করছে। এই যে দেখেন যে আমাদের দেশে এই যে তেলের জন্য সবাই লাইন দিচ্ছে, আমার ড্রাইভার গতকাল রাত 3টার সময় গিয়ে লাইন দিয়েছে, প্রায় 5 ঘন্টা না বোধহয় 6 ঘন্টার পরে এসে তেল নিতে পেরেছে। সো এই ধরনের জিনিস তো, এই ধরনের সাপ্লাই চেইন যদি ডিসরাপ্টেড হয় তাহলে তো আপনার প্রত্যেকটা জিনিস, প্রোডাকশন বলেন, ম্যানুফ্যাকচারিং, প্রত্যেকটা জিনিসে কিন্তু আপনার একটা বাধা আসবে এবং সেগুলোর মানে ইনফ্লেশন বলেন, আপনার জিনিসপত্রের দাম মানে বেড়ে যাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের সমস্যা হবে। আর ইলেকট্রিসিটি যদি আমরা ভালোভাবে আনইন্টারাপ্টেডভাবে না দিতে পারি তাহলে তো আসলে এই ডিজিটাল এজ আর এগুলো বলে লাভ নাই, আমার কম্পিউটার তো চলবে না। সো ইলেকট্রিসিটি তো একটা মেজর ইস্যু। সো এই যুদ্ধটা ডেফিনেটলি আমাদেরকে মানে সব সেক্টরে তো আঘাত হানছেই। আইসিটি সেক্টরে যদি আমি স্পেসিফিক্যালি বলি তাহলে হচ্ছে যে মুশকিল হয়ে যায় কি, যখনই কোনো এই ধরনের ইকোনমিক টার্ময়েল আসে তখন কিন্তু সবাই মনে করে কি যাচ্ছে ঠিক আছে, আমার প্রায়োরিটিতে আমি আইটিকে একটু পরে নিয়ে আসবো। যে আইটিতে ধরেন আমি নতুন একটা সফটওয়্যার কিনছিলাম অথবা আমার এক্সিস্টিং সফটওয়্যারকে আমি আপগ্রেড করছিলাম, তখন মনে হবে যাচ্ছে না ঠিক আছে আমি 3 মাস পরে করব বা 6 মাস পরে করব, আমি অন্য কাজগুলো আগে করি, বিকজ আমার তো এখন রেস্ট্রিক্টেড রিসোর্স। সো ওইখানে তখন আইটির সেক্টরটা তখন স্লো হয়ে যায়। এটা আপনি লোকাল মার্কেটেও বলেন এবং এক্সপোর্ট মার্কেটেও বলেন, বিদেশেও তখন লোকেরা তখন একটু বুঝে শুনে কিনছে, এখনই কিনছে না, নতুন করে অর্ডার দিচ্ছে না তারা। সো এই ধরনের একটা স্লো একটা চলে আসে আর কি। যুদ্ধের মধ্যে কি ডিজিটাল যে কারেন্সির কথা আমরা বলি সেটার ব্যবহার কি একটু বেড়ে যায় কিনা? হ্যাঁ, মানে এইখানে তো ডিজিটাল কারেন্সি তো আসলে
মানে আপনি জানেন যে বিটকয়েন যদি আমি বলি যে যেটা সবচেয়ে বেশি পপুলার, হ্যাঁ সবচেয়ে বেশি পপুলার ক্রিপ্টোকারেন্সি হচ্ছে বিটকয়েন। সো বিটকয়েন দিয়ে কিন্তু অনেক ধরনের এখানে তো ধরেন বুঝেন যে যখন এই ধরনের ইন্টারন্যাশনাল ওয়ারফেয়ার হয় তখন তো অনেক ধরনের স্টেক হোল্ডার থাকে এবং অনেক ধরনের পাওয়ার ব্রোকিং চলতে থাকে। সো মানে এই পাওয়ার ব্রোকার যারা থাকে তারা কিন্তু যখন ট্রানজ্যাকশন করে এখন আজকাল তারা এই ধরনের ক্রিপ্টোকারেন্সিতেই করে। সো ডেফিনেটলি এগুলোতে তখন বেশি ব্যবহার হচ্ছে। বাংলাদেশ এখনো এটা থেকে এখনো একটু ইয়েতে আছে, বিকজ বাংলাদেশে তো লিগালি এটা করা যায় না। সো সেই জন্য বাংলাদেশে এখনো এটার প্রভাব আমরা ওইভাবে বুঝি না, কিন্তু হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড ভবিষ্যতে কি এই ডিজিটাল কারেন্সি কি আসলে ব্যাংকিং যে সিস্টেম ওটাকে চ্যালেঞ্জ করবে কিনা, কি মনে হয় আপনার? চ্যালেঞ্জ করবে কিনা জানি না, বাট আমি যেটা মনে করি যে আমাদের সরকার থেকেই মানে আমাদের সেন্ট্রাল ব্যাংক থেকেই ডিজিটাল কারেন্সিতে মানে এটা নিয়ে কাজ করা উচিত। এটা সময় আসলে অনেকদিন হয়ে গেছে, এটা নিয়ে আমাদের আরো আগে থেকেই কাজ করা দরকার ছিল। যে কি মানে আপনি টাকা যেমন আমরা এখন কাজ করছি, এটাকে কি ডিজিটাল টাকা বা টাকায় আমরা এখন না হোক 5 বছর পরে হোক বা 10 বছর পরে হোক আমরা যাব কিনা, আমার মনে হয় এই কাজটা এখনই করা দরকার আমাদের সেন্ট্রাল ব্যাংকের এবং বাংলাদেশ ব্যাংকের, এবং এই বিষয়ে একটা ছোট কমিটি বানিয়ে বা টাস্ক ফোর্স বানিয়ে সেখানে ব্লকচেন এক্সপার্ট নিয়ে আমার মনে হয় এই বিষয়ে কিন্তু একটু স্টাডি করা শুরু করা দরকার। আমরা যেটা জানলাম সাম্প্রতিক সময়ে প্রযুক্তি খাতে অনেক বড় একটা কোম্পানি স্পেস এক্স অনেক বড় আকারে আসছে আইপিও নিয়ে, প্রায় $75 বিলিয়ন, এবং এটা মার্কেটে আসার পর এটার ভ্যালুয়েশন দাঁড়াবে অনেকে মনে করছে $2 ট্রিলিয়ন। মানে এত বড় কোম্পানি অয়েল সেক্টরেও মনে হয় নাই পৃথিবীতে, অথবা অন্য প্রোডাকশন যেই সেক্টরই বলেন না কেন। তার মানে কি আইটি সেক্টর কি অন্যদেরকে আসলে করছে, কিছুটা চ্যালেঞ্জ করছে কিনা? না না, সব মানে আপনার ভবিষ্যৎ তো তথ্য প্রযুক্তি, শুধু তথ্য মানে প্রযুক্তি। স্পেস এক্সটা একটা বড় প্রযুক্তি, তারা রকেট পাঠাচ্ছে, মানে স্পেসে অভিযান করছে। সো এটা তো একটা বড় একটা মানে প্রযুক্তি কোম্পানি, কোনো সন্দেহ নেই। আপনি যদি আরেকটা পিওর প্রযুক্তির কোম্পানির কথা চিন্তা করেন, আলিবাবার আইপিও বোধহয় প্রায় $21-22 বিলিয়ন মতো ছিল। সো অবশ্যই আপনি যেটা বললেন যে অয়েল কোম্পানি সৌদির আরামকোর বোধহয় 30 বিলিয়নের কাছাকাছি বা 29 বিলিয়ন এরকম কিছু। হ্যাঁ, সেই হিসাবে স্পেস এক্স তো কয়েক গুণ। দেখা যাক, এটা একটা বিশাল অ্যাম্বিশাস প্রজেক্ট ইলন মাস্কের। যদি হয় ডেফিনেটলি এটা আমার মনে হয় পুরো টেক সেক্টরকে একটা ভালো বুস্ট দিবে আর কি। আমরা সেটা আশা করব। একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। 53 বছর পরে মানুষ আবারও চাঁদে যাচ্ছে, অনুভূতিটা কেমন? মানে কি এটা পরম্পরায় আরো কি হতে পারে, আসলে কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? এটা তো খুব এক্সাইটিং একটা নিউজ। এখন আমরা এই আর্টেমিস 2 যেটা এখন এই গেল আর কি, চাঁদ থেকে তারা ঘুরে চলে আসবে পৃথিবীতে। এটা তো একটা 10 দিনের ছবিও পাঠাচ্ছে তারা। হ্যাঁ, অফকোর্স একটা 10 দিনের একটা ছবি, এবং সেটা সবচেয়ে বড় যেটা, এটা তারা হচ্ছে মানে যেই যত দূরে যাচ্ছে এত দূরে কখনো মানুষ যায়নি আর কি। অন দ্য ডার্ক সাইড অফ দ্য মুন যাচ্ছে। ডার্ক সাইড অফ দ্য মুনে আমরা আসলে কখনো জানি না যে কি আছে না আছে। আমাদের কিছু স্টাডি আছে, আমরা জানি যে নাসা জানে যে ওখানে হয়তো বরফ আছে ইত্যাদি। সো সেগুলো নিয়ে স্টাডি। ভবিষ্যতে হয়তো ওখানে তারা কিছু বেস স্টেশন বানাতে পারে, ওখান থেকে হয়তো টেলিস্কোপ দিয়ে বাকি মানে আসল উদ্দেশ্য কিন্তু মার্স। আমি জানি না এটা সবাই জানে কিনা, মানে এখন তো এই আর্টেমিস 2 তো কোনো মুন ল্যান্ডিং হচ্ছে না, মুন ল্যান্ডিং হবে 2028-এ। সো ওইটার প্রিপারেশন হিসাবে এটা যাওয়া, এই এক্সপেডিশনটা যদি সাকসেসফুল হয়, সেখান থেকে যা যা লার্নিং আসবে সেটার উপর বেস করে এরপরে যে এক্সপেডিশন হবে সেইখানে মানুষ অ্যাকচুয়ালি চাঁদে আবার নামবে এত বছর পরে, প্রায় 55 বছর পরে। সো 2028-এ। কিন্তু ওইটাও কিন্তু আসলে শেষ না, ওইটা আসলে প্রিপারেশন ফর গোয়িং টু মার্স, মঙ্গল গ্রহে যাওয়ার যে সেইটার জন্য এখন অনেকে বলতে পারেন যে, বা আমি জানি না আপনার প্রশ্ন কি এটা ছিল যে কেন যাচ্ছি আমরা চাঁদে, শুধু কি মানে রোমান্টিসাইজ করার জন্য? তা না, আমার মনে হয় চাঁদে যাওয়া বা স্পেস এক্সপ্লোরেশন মানব জাতির জন্য বোধহয় একটা জরুরি জিনিস। অনেক কিছু কারণে, একটা কারণ হতে পারে যে আপনি তো স্পেসে না গেলে তো আপনি বুঝবেন না যে
পৃথিবী কিভাবে তৈরি হয়েছে বা পৃথিবী কিভাবে এত বিলিয়ন বছর ধরে আছে এবং আরো কত বিলিয়ন বছর ধরে থাকবে, এই ধরনের এই জিনিসগুলো স্টাডিগুলো আপনি স্পেসে না গেলে বুঝতে পারবেন না। আপনি ওই চাঁদের যে রক্স, সেই রক্সগুলোকে অ্যানালাইজ না করলে বুঝতে পারবেন না। আপনি চাঁদে বা মঙ্গল গ্রহে আমরা যেটা চিন্তা করছি, মানে আশা করছি এখন থেকে কয়েক বছর পরে মঙ্গল গ্রহে যাব, যদি এমন হয় ভবিষ্যতে যে ওখানে গিয়ে মানুষ বসবাস করা শুরু করলো, হয়তো ডোম বানিয়ে বা কিছু বানিয়ে, আমি জানি না, সো তখন কিভাবে করবে। সো এই জাতীয়, অথবা শুধু তাই না, এত দূর যাওয়ার কথা মানে দরকার নাই। আপনি এখনই কিন্তু গিয়ে চাঁদ থেকেও হোক মঙ্গল গ্রহ থেকে হোক আপনি কিন্তু অনেক মিনারেলস নিয়ে আসতে পারবেন, যেটা হয়তো অনেক বিশাল মানে ন্যাচারাল রিসোর্স। সো এই ধরনের মিনারেলস মাইনিং করার জন্য কিন্তু আমাদের এই ধরনের এক্সপ্লোরেশন দরকার আছে। সো হ্যাঁ, ওভাবে মনে করলে হয়তো মনে হবে যে এটা এত বড় বড় কথা বলছি, কিন্তু এটা যদি আমি সায়েন্টিফিক্যালি চিন্তা করি, চন্দ্রাভিযান বলি বা মঙ্গল অভিযান বলি, এটার একটা বড় সুদূর প্রসারী একটা কি বলবো, একটা ফল আমরা পাবো আর কি, মানব জাতি পাবে। তো চাঁদ থেকে একটু দেশে ফিরে আসি। মানে অনেক দিন তো হলো আমাদের যে ফ্রিল্যান্সিংয়ের মার্কেট, এদিকে আমরা বলতে পারবো যে বড় মার্কেটগুলোর মধ্যে আমাদেরটাও একটা হয়ে উঠছে। ছিল 2019 সালের ডিসেম্বর মাসে অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ইন্টারনেট ইনস্টিটিউট ছিল, তারা একটা স্টাডি করে বলেছিল যে বাংলাদেশের ফ্রিল্যান্সিং যেটা হয়, এটা সারা পৃথিবীতে যত আউটসোর্স হয় তার 16% আমরা কেটার করি, উইচ ইজ অনলি সেকেন্ড টু ইন্ডিয়া, যারা 24% কেটার করে। সো এটা একটা বিরাট ব্যাপার ছিল, কিন্তু আনফর্চুনেটলি এটা 19, এটা 26, এই 6-7 বছরে এটা কমেছে। তার কারণটা হচ্ছে, প্রধান কারণ হচ্ছে যে এই যে এআই নিয়ে কথা বলছিলাম, এআই এবং রোবোটিক্স, এই রোবোটিক প্রসেস অটোমেশন, এগুলোর জন্য অনেক কিছুই যেগুলো আগে আউটসোর্স করা হতো, আমাদের ছেলেমেয়েরা যেগুলো করতো সেগুলো আর করা লাগে না, সেগুলো ওই মানে কম্পিউটারই করে ফেলে। সহজ কাজগুলো কি আমরা করতাম আসলে? হ্যাঁ, দেখেন আমাদের আসলে যেটা সমস্যা, আমি সমস্যাই বলবো, যে আমরা সারা পৃথিবীতে এই যে গার্মেন্টসে আমরা নাম্বার 2, অনেক বড়, অনেকের থেকে অনেক বড়। তো এটার প্রধান কারণ কিন্তু আমাদের লো কস্ট লেবার, তাই না? লো কস্ট লেবার। তো এই লো কস্ট লেবার তো প্রয়োজন থাকবে না যদি এআই চলে আসে, তখন তো আর আমাদের এই চিপ লেবারের দরকার নেই। সো আইটিতেও কিন্তু তাই। আমরা আগে যে হয়তো ফটোশপের একটা ছবি কারেকশন করছি বা এ করছি সেই করছি, এগুলো তো এখন নিজেই আপনি জানেন যে আপনি এআই দিয়ে খুব সামান্যভাবে একটা কমান্ড দিলে সেটা হয়ে যাচ্ছে। সো ওই সব কারণে আমাদের কাজ আসলে কমে গেছে, আউটসোর্সিংয়ের কাজ। কিন্তু আমরা যদি এই জিনিসটাকে ঠিক রাখতে চাই, এবং ঠিক না, আমাদের যদি এক্সপোর্ট ভলিউমটাকে আমরা বাড়াতে চাই, তাহলে আমাদের একটু হায়ার লেভেল কাজ শিখতে হবে, আমাদের নতুন নতুন স্কিল অর্জন করতে হবে। যেমন এই যে আমি যে কথাগুলো বলছি যে এআই, আমি ব্লকচেন, আইওটি, এইগুলির জিনিস নিয়ে আমাদের যদি আমরা স্কিলগুলো আমরা নিজেরা অর্জন করে ফেলতে পারি, আমাদের ছেলেমেয়েদের, আমাদের ফ্রিল্যান্সারদেরকে আমরা দিতে পারি, তারা তখন এই ধরনের কাজগুলো তখন নিতে পারবে। এবং তাতে হবে কি, তারা নতুন নতুন কাজ পাবে। শুধু তাই না, এখন হয়তো যদি মনে করেন $5 $10 পেতো হয়তো ঘন্টায়, তারা কিন্তু $25-30 তখন দাম চাইতে পারবে। সো তার ইনকাম কিন্তু অটোমেটিক্যালি 3 গুণ বেড়ে যাবে, আমাদের এক্সপোর্ট ভলিউম কিন্তু অটোমেটিক্যালি 3 গুণ বেড়ে যাবে। সো এই জন্য আমাদের একটু হায়ার লেভেল কাজগুলো করা দরকার, যেখানে একটু অ্যানালিটিক্স কাজ আছে, যেখানে একটু ডিসিশন মেকিংয়ের কাজ আছে। আমার মনে হয় এই ধরনের স্কিলস আমাদের দেওয়া দরকার আমাদের ফ্রিল্যান্সারদের। এই একই জিনিস কি আমাদের আরএনডি সেক্টরও খাটছে কিনা? আমরা ওখানে বেসিক প্রোডাক্ট কিন্তু বানাচ্ছি, একই জিনিস, স্যুট টাইপের একই জিনিস আপনি যেটা বলেছেন, একদম একই জিনিস। আমরা যেই ধরনের কাপড় বানাই, সেই ধরনের কাপড় আমরা শার্ট বানাই, প্যান্ট বানাই, এ ধরনের কাপড়। স্যুট টুট খুব কম বানাই আমরা, কিন্তু আরো কমপ্লেক্স যেগুলো, সেগুলো আমরা খুব কম বানাই। সো ওগুলো হয়তো ভিয়েতনাম বানাচ্ছে, তো ভিয়েতনাম হয়তো কম কাজ করে আমাদের থেকে, কিন্তু ওদের যে ভলিউম, মানে টাকার অর্থে ভলিউম, সেটা কিন্তু অনেক বেশি। সো সেইটা আমাদের একটু হায়ার লেভেল কাজগুলো ধরতে হবে এখন, না হলে কিন্তু আমরা আসলে ওই আস্তে আস্তে পেছাতে থাকবো। এই জন্য অবশ্যই নীতি নির্ধারণের পর্যায়ে কাজ করতে হবে। আমি একটু জানতে চাই, গত 5-7 বছর ধরে শুনতেছি পেপাল আসছে, বাস্তবের কোনো দেখা নাই, মানে আসলে কি আসবে কিনা? তো পেপাল হয়ে যারা কাজ করছে, মানে পেপালের কাজগুলো যেগুলোর মাধ্যমে করা হচ্ছে, সেগুলোর আসলে অবস্থা কেমন, একটু বিস্তারিত জানতে চাই। মানে পেপ্যাল আসবে কি আসবে না, এটা
মানে অ্যাকচুয়ালি আমি একটা জিনিস মানে বুঝি না, সবাই এটা নিয়ে এত কেন মানে অস্থির হয়ে থাকে। পেপ্যাল আসলে ভালো, কিন্তু পেপ্যাল না আসলে যে আমরা বসে আছি তা তো না। সে তো আমাদের আরো যে অপশনালগুলো আছে সেগুলো তো আমাদের কাজ হচ্ছে। অনেকগুলো অপশন আছে। ইনফ্যাক্ট পেপ্যালের নিজেরই একটা জুম বলে একটা সার্ভিস আছে, যেটা সোনালী ব্যাংক এবং আরেকটা কোন ব্যাংকের মাধ্যমে আপনি টাকা নিয়ে আসতে পারেন। মানে আপনার ক্লায়েন্ট আপনাকে পেপ্যালেই দিবে, আপনি ওই জুমের মাধ্যমে আপনি এখানে বাংলাদেশে চলে আসবে। সো এটা আসলে যারা চিন্তা করে যে পেপ্যাল আসছে না বলে আমরা অনেক কিছু করতে পারছি না, এটা একেবারেই ঠিক না। হ্যাভিং সেড দ্যাট, পেপ্যালের একটা টিম এসেছিল বাংলাদেশে এই গত নভেম্বর মাসে, এবং তারা এসে বসেছিল, তখন সরকারে যারা ছিলেন তাদের সাথে বসেছিল, এবং তারা বসে তারা একটা মোটামুটি একটা স্টাডি করেছে। স্টাডি করে তারা যেটা দেখেছে যে বাংলাদেশ এখন একটা ম্যাচিওর হয়েছে, বাংলাদেশে এখন আসা যায়। এর আগে তো আসলে ওরা চিন্তা করেছিল যে আসার দরকার নেই, এতদিন ওরা মনে করতো। সো এখন ওরা মনে করেছে যে না, এখন বাংলাদেশে আসা যায়। ওরা এই মাসে, ইনফ্যাক্ট এই এপ্রিল মাসে ওরা শ্রীলঙ্কাতে প্রথমবারের মতো শুরু করছে। এরপরে যদি কোথাও শুরু করে, আমি আশা করছি বাংলাদেশেই করবে। আচ্ছা, দেখা যাক। তো একটু জানতে চাই যে ডিজিটাল বাংলাদেশ অনেক শুনেছি। তবে আরেকটা আমি একটু বলে রাখি, সরি, পেপ্যালের প্রসঙ্গে একটু বলে রাখি। আমাদের সরকার কিন্তু একেবারে আমরা খুবই উদ্গ্রীব হয়ে আছি, আগ্রহী হয়ে আছি। পেপ্যাল যদি আসে, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করতে চাই এবং তাদেরকে আমরা সব ধরনের ফ্যাসিলিটি দিতে চাই, ফ্যাসিলিটেট করতে চাই। সরকারের পক্ষ থেকে কিন্তু এই অবস্থান। আবার সেটা বলেও আরেকটা জিনিস করতে হবে সরকারকে, যেটা সেন্ট্রাল ব্যাংকে, সেটা হচ্ছে আমাদের ফরেন পলিসি রেগুলেশন অ্যাক্টকে একটু হয়তো রিভিশন করতে হবে। কেননা পেপ্যালের সবচেয়ে বড় দ্বিধা আমাদের দেশে আসা বা না আসার কারণ, যে না আসার প্রধান কারণ হচ্ছে যে আমাদের অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট, ওরা এটাতে খুব ভয় পায়। আরেকটা হচ্ছে যে টাকা পাঠানো, আমি টাকা আনতে পারি খুব সহজে, কিন্তু টাকা পাঠানো কিন্তু আমাদের দেশে কিন্তু খুব মুশকিল। আমি যে ডলার পাঠাবো বিদেশে, সো এই ব্যাপারে যদি কিছুটা আমরা রিভিশন করতে পারি, আমার মনে হয় এগুলো আরো ইজিয়ার হবে, পেপ্যালকে আরো তাড়াতাড়ি নিয়ে আসা যাবে।